কল্পনা করুন এমন একটি ভূখণ্ডের কথা যা আয়তনে পশ্চিম ইউরোপের সমান, যার ছিল 2000 বছরের প্রাচীন ইতিহাস, নিজস্ব স্বর্ণমুদ্রা, নিজস্ব সেনাবাহিনী, এমনকি নিজস্ব পাসপোর্ট, যাকে বিশ্ববাসী চিনত পৃথিবীর ছাদ হিসেবে। কিন্তু হুট করেই একদিন পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে গেছে সেই দেশটির নাম। আজ আপনি গ্লোবাল ম্যাপে তিব্বত নামে কোনো স্বাধীন রাষ্ট্র খুঁজে পাবেন না। কিভাবে একটি প্রবল পরাক্রমশালী জাতি মাত্র কয়েক দশকে একটি অঞ্চলে পরিণত হলো, কেন দেশটির শাসককে ছদ্মবেশে নিজের দেশ ছাড়তে হয়েছিল, তিব্বতের হারিয়ে যাওয়া সেই ট্র্যাজিক ইতিহাসের গভীরে ডুব দিয়ে আজ আমরা শোনাব তিব্বতের হারানো করুণ কত কথা। তিব্বতের ইতিহাস কোনো কল্পকাহিনী নয়। আজ থেকে প্রায় 2000 বছর আগে 127 খ্রিস্টপূর্বাব্দে ইয়াংলুর রাজবংশের মাধ্যমে তিব্বতী সভ্যতার সূচনা হয়। 7ম শতাব্দীতে রাজা স্রংতং সেনগাম্পো যখন তিব্বত শাসন করতেন, তখন এটি ছিল এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক শক্তি। তিব্বতের সাম্রাজ্যের বিস্তার তখন বর্তমান চীন ও ভারতের বিশাল অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। 821 খ্রিস্টাব্দে তিব্বত ও চীনের টাং রাজবংশের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি হয়, যেখানে উভয় দেশ একে অপরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই চুক্তির স্তম্ভটি আজও লসার জোখাং মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, যা তিব্বতের প্রাচীন স্বাধীনতার এক নীরব সাক্ষী। যদিও পরবর্তীতে মঙ্গল এবং মাঞ্চু রাজবংশ তিব্বতে প্রভাব বিস্তার করেছিল, কিন্তু তারা তিব্বতকে দখল করেনি, বরং গড়ে তুলেছিল পুরোহিত পৃষ্ঠপোষক সম্পর্ক। তিব্বতের আধুনিক স্বাধীনতার ইতিহাস শুরু হয় 1911 সালের চীনের মাঞ্চু সাম্রাজ্যের পতনের পর। 1913 সালের 13তম দালাই লামা একটি ঘোষণার মাধ্যমে তিব্বতের পূর্ণ স্বাধীনতা পুনর্ব্যক্ত করেন। 1913 থেকে 1950 এই 4 দশক তিব্বত একটি আধুনিক স্বাধীন রাষ্ট্রের যাবতীয় বৈশিষ্ট্য বজায় রেখেছিল। তাদের নিজস্ব মুদ্রা তামকা বাজারে প্রচলিত ছিল, তাদের ডাকঘর ছিল, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন মিত্রশক্তি এবং অক্ষশক্তি তিব্বতকে ব্যবহার করতে চেয়েছিল, তিব্বত তখন নিরপেক্ষতা বজায় রেখেছিল। তিব্বতী সরকার স্বাধীনভাবে নেপাল, ভুটান এবং ব্রিটিশ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখত। কিন্তু তিব্বতীদের এই শান্তির আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে 1950 সালে। 1949 সালে মাও জেদুংয়ের নেতৃত্বে চীনে কমিউনিস্ট বিপ্লব সফল হয়। ক্ষমতায় এসেই মাও ঘোষণা করলেন তিব্বতকে মুক্ত করতে হবে। 1950 সালের 7ই অক্টোবর হঠাৎ করেই 40,000 চীনা সৈন্য তিব্বতের পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করে। এই আক্রমণের সময় তিব্বতের সামরিক শক্তি ছিল নগণ্য, কিন্তু ইতিহাসের সবচেয়ে অবাক করা এবং ট্র্যাজিক ঘটনাটি ঘটেছিল লসায়। যখন চীনের ট্যাঙ্ক আর কামান তিব্বত সীমান্তে তাণ্ডব চালাচ্ছে, তখন তিব্বতী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা লসায় কি করছিলেন জানেন? তারা তখন ব্যস্ত ছিলেন 7 দিনের এক বিশাল রাজকীয় পিকনিকে। পূর্ব সীমান্ত থেকে যখন জরুরি টেলিগ্রাম আসছিল, লসা থেকে উত্তর গিয়েছিল, এখন সবাই পিকনিকে ব্যস্ত, পরে কথা হবে। এই চরম অসতর্কতাই তিব্বতের পতন ডেকে আনে। তিব্বতের গভর্নর এনগাপো এনগাওয়াং জিংমে নিরুপায় হয়ে চীনের কাছে আত্মসমর্পণ করেন। সামরিক পরাজয়ের পর 1951 সালে তিব্বতী প্রতিনিধিদের বেজিংয়ে ডেকে নেওয়া হয়, যেখানে তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে স্বাক্ষরিত করা হয় কুখ্যাত 17 দফা চুক্তি। তিব্বতী প্রতিনিধিদের দাবি অনুযায়ী তাদের লসার সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, এমনকি চুক্তিতে দেওয়ার মতো কোনো অফিসিয়াল সিলমোহর তাদের ছিল না। বলা হয় চীনা কর্তৃপক্ষ নিজেরাই
তিব্বতী সরকারের জাল সিলমোহর তৈরি করে জোর করে সেই চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়। এই চুক্তির মাধ্যমেই প্রথমবার তিব্বত আনুষ্ঠানিকভাবে চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বাধ্য হয়। চীন কথা দিয়েছিল তারা তিব্বতের ধর্ম ও সংস্কৃতিতে হাত দেবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি ছিল কেবলই একটি মরীচিকা। চীনা শাসন জেঁকে বসতেই তিব্বতের হাজার হাজার বছরের পুরনো মঠগুলো ধ্বংস হতে শুরু করে। 1950 সালের মার্চ মাস, লসার বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে চীনারা দালাই লামাকে অপহরণের পরিকল্পনা করছে। 10ই মার্চ প্রায় 3 লক্ষ তিব্বতী তাদের প্রিয় নেতাকে বাঁচাতে দালাই লামার প্রাসাদ ঘিরে ফেলে। 17ই মার্চ রাত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দালাই লামা বুঝতে পারলেন আর তার থাকার উপায় নেই। তিনি চশমা খুলে ফেললেন, সাধারণ তিব্বতী সৈন্যের পোশাক পরলেন আর পিঠে নিলেন একটি রাইফেল। ছদ্মবেশে প্রাসাদের দেওয়াল টপকে তিনি বেরিয়ে পড়লেন এক অনিশ্চিত যাত্রায়। হিমালয়ের হাড় কাঁপানো শীত আর চীনা টহলের চোখ ফাঁকি দিয়ে টানা 15 দিন হেঁটে তিনি ভারতের সীমান্তে পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে রাজনৈতিক আশ্রয় দেয়, যা আধুনিক এশিয়ায় ভূ রাজনীতিকে চিরতরে বদলে দেয়। দালাই লামা দেশ ছাড়ার পর তিব্বত পুরোপুরি একটি নিশ্ছিদ্র কারাগারে পরিণত হয়। গত কয়েক দশকে যেখানে পরিকল্পিতভাবে জনতান্ত্রিক পরিবর্তন আনা হয়েছে, রিপোর্ট অনুযায়ী তিব্বতের 80% শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করে সরকারি বোর্ডিং স্কুলে পাঠানো হচ্ছে, যাতে তারা তিব্বতী ভাষা ভুলে গিয়ে চীনা সংস্কৃতি শেখে। তিব্বতের মঠগুলো আজ কেবলই পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, আর দালাই লামার ছবি রাখা বা তার নাম নেওয়া সেখানে গুরুতর অপরাধ। একটি স্বাধীন রাষ্ট্র হয়তো মানচিত্র থেকে হারিয়ে গেছে, কিন্তু তিব্বতীদের মনে তাদের স্বাধীনতার স্বপ্ন আজও অমলিন। ধর্মশালায় দালাই লামার নির্বাসিত সরকার আজও লড়াই চালিয়ে যাচ্ছে। তিব্বত কি কখনো তার হারানো পরিচয় ফিরে পাবে, নাকি ইতিহাসে এটি কেবল একটি বিলুপ্ত সভ্যতা হিসেবেই রয়ে যাবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান।